অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। বেশ রঙ্গমঞ্চের প্রশ্ন পাওয়া গেছে, অনেক রঙের, রং বেরঙের। তো নাবিল খান কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আনন্দ কেমন আছেন? ভালো আছি। প্রশ্ন আমার কাছে নাই, যদিও তো আমি জানি না আসলে কিরকম আজকে। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন আমি একটা উত্তরগুলো দিন। হ্যাঁ, উত্তর দিলে হয়। প্রশ্ন আমি শুরু করি, একটা মজার প্রশ্ন। আমাকে বলেন তো, মহিবুল্লাহ দিবাল্লার প্রশ্ন, তার প্রশ্ন হচ্ছে যে আলভেস, অসবার্গ, অ্যাঞ্জার্স, আর্সেনাল, আতালান্তা এদের একটা মিল খুঁজে বের করেন, এই 5টা দল যে আমি বললাম। প্রত্যেকটা শুরুতেই হচ্ছে গিয়ে এ আছে, এবং এই কারণে ইউরোপের শীর্ষ 5 লিগে এই মুহূর্তে এই 5টা দল লিড করছে। তিনি আমাদেরকে সেটা জানিয়েছেন, একটা দারুণ ইনফরমেশন। এবং তিনি বলছেন, অবশ্য তার পরের প্রশ্নটা ইন্টারেস্টিং, তিনি বলছেন যে সিজন শেষে এদের কাকে আপনি টপে দেখবেন, মানে সম্ভাবনা কতখানি? দলগুলোর নাম আবার একটু বলেন। হ্যাঁ, আলভেস দেখবেন না লা লিগায়, আনন্দ দেখবেন না তো আলভেসকে? হ্যাঁ, আলভেস তো না, আলাভেস, সরি। অসবার্গকেও আমরা দেখার কথা না। অ্যাঞ্জার্স না। আর্সেনাল দেখতে পারি, আতালান্তা সম্ভাবনা কম। আর্সেনালকে দেখতে পাবো কিনা, সম্ভাবনা কতখানি? 1 2 3 4 4 3 2 1 দেখতে পারি। মানে টপ 5 এর মধ্যে দেখবো, কনফার্ম। টপ 5 টপে থাকবে কিনা? আর্সেনাল টপে থাকবে কিনা? থাকবে। টপ চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন হ্যাঁ, এখনই প্রেডিকশন দিয়ে দিচ্ছি। এখনই বলতে হবে। চ্যাম্পিয়ন হবে না। চ্যাম্পিয়ন হবে না। হবে না। আমি জিজ্ঞেস করছি হবে কি হবে না। আমার মনে হয় আর্সেনাল এবার চ্যাম্পিয়ন হতে পারে। মানে আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এবার আর্সেনাল 70-30, মানে 70% চান্স আমি আর্সেনালকে দেবো। আমি এখন পর্যন্ত না 50-50ও না, 40-60, 40 হচ্ছে আর্সেনাল, 60 ম্যানচেস্টার সিটি। তাহলে পরের প্রশ্নটা নিয়েই নেই। হ্যাঁ, প্রশ্নটা না একই সাথে নিতে হচ্ছে। এনামুল হাসানের প্রশ্ন হচ্ছে, আর্সেনাল ট্রফি নিবেই, বাজি ধরবেন নাকি বাজি ওনার সাথে? না, এবার আমি বাজি ধরতে পারতেছি না। ওনার নামটা কি বললেন জানো? এনামুল হাসান। চাইলে আর্তেতার হয়ে স্লোগান দিতে পারেন তার সামনে দাঁড়িয়ে, যে আর্সেনাল এবার ট্রফি জিতবেই। তাহলে আর্সেনালের বাংলাদেশের প্রতিনিধি তিনি। এনামুল ভাই, আমি আপনার সাথে বাজি ধরবো না, কারণ হচ্ছে বাজি ধরা ভালো না। প্রথমত এটা তো ভালো না, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি তো জানি যে আর্সেনাল জিতবে, আমার মনে হয় না। এটা কিন্তু মানে করা যেতেই পারে। ধরেন আর্সেনালের একটা একনিষ্ঠ ভক্ত সমর্থক, তারা হয়ে এরকম স্লোগান দিলেন, যেরকম আর্তেতা একটা খুবই অদ্ভুত মানে টেকনিক ইউজ করেন প্লেয়ারদেরকে ইউনাইট করার জন্য, পিক পকেট করলেন, মানে পকেট মার দিয়ে হচ্ছে ফোন টোন নিয়ে গেলেন। তো এরকম একটা টেকনিক খাটাতেই পারেন আর্তেতা, তার হয়ে বিভিন্ন দেশে আর্সেনালের নামে স্লোগান দেওয়া হতে পারে, এটা করা যেতে পারে। আচ্ছা, প্রশ্ন একটা রয়েছে, আমি একটু মানে ধরেন এটা কি বলে, সমসাময়িক একটা প্রশ্ন, ঠিক আছে? হ্যাঁ, মোহাম্মদ তাজিম, তার প্রশ্ন, আপনারাও কি জেনজি? ভাই উই নো এভারগ্রিন, ঠিক আছে? আপনাদের কি মনে হয় এভারগ্রিন জেনজির পরেরটা আসলে কি? আমরা সেটা পরেরটা না, আমি মনে দেখতে জেনজির পরেরটা তো হচ্ছে জেন আলফা, যেটা এখনো মানে ইন বিল্ডিং, এখনো আসেনি। আপনি এখানে আসলেন কি হবে? না, আমার তো মনের বয়স আমি আগেই বলেছি 14, হ্যাঁ 14-15 এরকম। তো সেই হিসেবে আমি একজন গর্বিত জেনজি। 14-15 হলে কি আনন্দ সে জেনজি? অবশ্যই। আপনি এভাবে কিন্তু মানে আমাকে এভাবে বাদ দেবেন না প্লিজ। আপনি এভাবে মানে এগিয়ে এসে মানে এটা ঠিক হচ্ছে না। ভাই, আমরা কেউ জেনজি না। তবে আপনাকে ধন্যবাদ যে আপনি যে এইভাবে আমাদেরকে এই প্রশ্নটা করেছেন, তার মানে উনি ভাবেন যে হতেও পারে। এখনো আর কি ইয়াং লাগে, মাশাআল্লাহ। ব্যাপারটা ভালো লাগলো, ধন্যবাদ ভাই। মানে আপনার এই ব্যাপারটা, আপনাকে ধন্যবাদ ভাই, আপনি আমাদের একটা মানে মুডটাকে আপলিফট করে দিলেন। আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা সবাই জেনজির আগের জেনারেশন, যেটা মিনিমাল বলা হয়, মিলেনিয়াল। রাইট। কখনো কখনো আমাদের 1930 সালের ফুটবল বিশ্বকাপের গল্প শুনে আপনার মনে হতে পারে যে আমরা সে সময়ও জন্মেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্কিল। প্রশ্ন রয়েছে সঞ্জিত, তার প্রশ্ন, ডেকোকে লং মার্চ করে সরানো যায় না? বার্সেলোনা ক্লাবটাকে পুরাই নষ্ট করে দিচ্ছে। কেন? আমি এটার সাথে একমত নই। মানে বার্সেলোনা নষ্ট কিভাবে করছে, এটাই হচ্ছে আসলে প্রশ্ন। বরং আমি আরো কয়েকটা উড়ো রিপোর্ট দেখছিলাম, এগুলো সত্যতা আমি জানি না,
যে ডেকো নাকি নিকো উইলিয়ামসের সঙ্গে স্ন্যাপচ্যাটে কন্ট্যাক্ট করছিল, মানে জেনজি তো নিকো উইলিয়ামস, তো তার জন্য স্ন্যাপচ্যাটে তাদের কনভারসেশন চালাতে হয়েছে। হ্যাঁ, স্ন্যাপচ্যাট কনভারসেশনের প্ল্যাটফর্ম হিসেবে নাকি স্ন্যাপচ্যাট ইউজ করা হয়েছে, এবং ওই স্ন্যাপচ্যাটে সমস্যা যেটা মানে একে অন্যকে যেটা চালাচালি করেছে ডিলিট হয়ে যায়, সে কিছু থাকে না। তো ডেকো নাকি ওইভাবেও চেষ্টা করেছেন নিকো উইলিয়ামসকে এবার নিয়ে আসার, তো সেই হিসাবে তো নিকো উইলিয়ামসের জন্য যিনি এত কিছু করেছেন সেই ডেকোকে তো মনে হচ্ছে যে অন্তপ্রাণ, আর মানে বার্সেলোনার অন্তপ্রাণই তো ডেকোকে আমরা ধরতাম। কানসেলো, তারপরে হচ্ছে জাও ফেলিক্স আগেরবার যারা এসেছিলেন তাদেরও ওই পর্তুগিজ কানেকশনটা কাজে লেগেছে বলেই তো মনে হয়েছে। এবং এই জায়গায় আসলে ডেকো একা কি করবে, ওই অর্থনৈতিক যে একটা টালমাটাল অবস্থার মধ্যে বার্সেলোনা তো এখনো রয়েছে। একটু বলে রাখি, স্ন্যাপচ্যাটের এই ঘটনাটা মানে একেবারে টুইটারে উড়ো, এটার সত্যতা নিশ্চিত করা যাচ্ছে না, ইন্টারেস্টিং ফ্যাক্ট আর কি, ফ্যাক্ট না সরি ট্রু যেহেতু না তাই ফ্যাক্ট না। এই ব্যাপারে কি ডেকো নিয়ে কিছু বলবেন আনন্দ? আপনি বার্সেলোনার জন্য যদি লং মার্চ করতে চান তবে আপনি টাইম ট্রাভেল করে, যখন এসব শুরু হয়েছিল সেই টাইম ট্রাভেল করে আপনি ওখান থেকে ঠিক করে আসেন, তবে এই যে তাহলে আর এই ওটা কি আমরা ওটা তাহলে টাইম ট্রাভেল করে আমাদের কোন সময় থেকে যেতে হবে? হোয়ান লাপোর্তার ওই আমল থেকে যেতে হবে, নাকি সান্দ্রো রোসেল যখন এসেছে তখন? মনে হয় সান্দ্রো রোসেলের টাইম থেকেই যাওয়াটা ভালো, তাই না? সমীচীন। তাহলে আমরা বার্তিমিউকে আটকাতে পারবো, বার্তিমিউকে আটকানো যাবে, ওই এলিফ্যান্ট ক্লাবটাকেও আটকানো যাবে। আচ্ছা, পরের প্রশ্ন। সোহানুর রহমান, তার প্রশ্ন, লেভানডফস্কি, এমবাপ্পে, আলভারেজ তিনজনের মধ্যে লা লিগার টপ স্কোরার কে হবে আপনারা প্রেডিক্ট করেন? আলভারেজ, এমবাপ্পে, ভিনিসিয়াস কেন না? উনি এই তিনটা নামেই দিয়েছেন, আসলে এই তিনটার মধ্যে উনি প্রেডিক্ট করতে দিয়েছেন। আচ্ছা, আমি একটু কনফিউজড, মানে জুলিয়ান আলভারেজ হবেন না এই কারণে যে আতলেতিকো মাদ্রিদ তো নিশ্চয়ই এত গোল করবে না যত গোল রিয়াল মাদ্রিদ করার কথা, তো সেই হিসেবে আলভারেজকে টপ স্কোরারের লিস্টে রাখলাম না। এমন হতে পারে যে আতলেতিকো মাদ্রিদ লিগ জিতে গেল, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে আলভারেজের গোল 25টার বেশি হওয়ার কথা না, মানে যতটুকু আমার বুদ্ধিতে কুলায় সেই হিসাবে, অথবা 30টা। আমার মনে হয় লেভানডফস্কিও না, তিনজনের ভেতর রাখলে এমবাপ্পেকে আনন্দ। তবে এর বাইরে যাওয়ার সুযোগ আছে, যেমন ভিনিসিয়াস জুনিয়রে যাওয়ার সুযোগ আছে। এর বাইরে তো বেলিংহামও গত বছর ছিলেন, আর্তেম দফভিক ছিলেন, সো বাইরের থেকে কেউ আসতে পারে, তবে এই তিনজন হিসাব করলে এমবাপ্পেকে এগিয়ে রাখাটাই বেটার। আচ্ছা, প্রশ্ন আসিফ, তিনি প্রশ্ন করছেন লিভারপুলের কি হয়েছে, তারা এখনো একটা প্লেয়ার সাইন করায় নাই, বরং সেল করছে, এমনকি ভ্যান ডাইক, রবার্টসন, আর্নল্ডের কন্ট্রাক্টের মেয়াদও বাড়ায় নাই। মানে ভালো প্রশ্ন। ইনফ্যাক্ট জুবিমেন্ডির ডিলটাও তো ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, যেটা শোনা যাচ্ছিল যে নাম্বার 6 এর রোলে আর্নে স্লটের প্রথম রিক্রুটমেন্ট হতে যাচ্ছেন জুবিমেন্দি, বার্সা বলছি, স্প্যানিশ ফুটবলার, কিন্তু ওই ডিলটা অফ করা হয়েছে। অফ করে নেওয়া হচ্ছে কাকে আমরা কি কিছু জানি? এখন পর্যন্ত তো কিছু শোনা যায়নি কনক্রিট, কারণ মার্টিন জুবিমেন্দির ডিলটা ধরে নেওয়া হচ্ছিল যে বেশ লাস্ট স্টেজে আছে। প্রথমে কিন্তু তিনি মানে টার্মে অ্যাগ্রিও করে ফেলেছিলেন যে তিনি লিভারপুলে আসবেন, শেষ পর্যায়ে এসে তিনি বললেন তিনি সসিয়াদাদেই থাকবেন, সসিয়াদাদের প্রতি তার ভালোবাসাটা তিনি প্রকাশ করেছেন, তাকে নতুন একটা ডিলও সম্ভবত এক্সটেনশন দেওয়া হতে পারে সসিয়াদাদে। সো এটা আর্নে স্লট এবং লিভারপুলের জন্য একটা বড় মানে মাথা ব্যথা। তো ডেফিনেটলি কন্ট্রাক্ট রিনেগোসিয়েশনেরও সমস্যা রয়ে গেছে, বড় বড় প্লেয়াররা পরের মৌসুমে তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। সো সালার কন্ট্রাক্টের কি কোনো পাওয়া গেছে? সালার কন্ট্রাক্টের তো আপডেট আমরা এখনো জানি না। তো সেখানে ভ্যান ডাইকের কন্ট্রাক্টে ম্যাচের দিকে রবার্টসন, আর্নল্ড, এইটা কি লিভারপুলের জন্য খুব হেলদি কিছু আমাদেরকে বলছে এই ইঙ্গিতগুলো? দেখেন এই সিজনটার মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে কিনা, হ্যাঁ এটাও কিন্তু একটা প্রশ্ন। কারণ সালাকে নিয়ে গত সিজন থেকেই কিন্তু হচ্ছে নানা ধরনের ঘটনা ছিল, যদিও ক্লপের সাথে ক্লপের জায়গাটা এখন পরিবর্তন হয়ে গেছে। মনে হয় ওদেরকে একটু রাখা উচিত, কারণ লিভারপুলে তো ওই ধরনের এই সিজনে এখন পর্যন্ত বড় সাইনিং এদের কারো রিপ্লেসমেন্ট তো আসলে নাই। তো তার উপর তিনি যেটা দাবি করছেন কারভালোকে ছেড়ে দিয়েছে, তো সবকিছু মিলিয়ে লিভারপুল কোথায় থাকবে আনন্দ সিজনে? টপ 4 তো থাকা উচিত, রাইট? টপ 4 থাকবে, লিভারপুল টপ 4 থাকবে। আচ্ছা, নাবিল খান, পরের প্রশ্ন। MDTH জিনান, তার প্রশ্ন, আলভারেজের স্বদেশি কোচ তাকে প্লেইং টাইম দেবে তো? গতকালকে যখন আলভারেজের ডিলটা হলো, এরপর হচ্ছে গিয়ে আগুয়েরও কিন্তু বেশ কিছু কথা বলেছেন। তিনি বলছেন যে ওই আতলেটিকোতে যেহেতু সিমিওনে আছে,
সিমিওনের সাথে একটা জোস কেমিস্ট্রি নাকি হচ্ছে আলভারেজ ক্রিয়েট করবে, এবং তিনি যেটা বলছেন এটা আলভারেজের জন্য বেটার হয়েছে, কারণ হল্যান্ড থাকার জন্য আলভারেজ আসলে একেবারে প্লেইং টাইম পেতেন না, এবং এই জায়গায় আলভারেজের যে ওয়ার্ক রেট সেটা নাকি সিমিওনে অনেক পছন্দ করবেন। আর ব্যাকআপও তো আসলে ওইভাবে নাই অ্যাটলেটিকো মাদ্রিদে এখন আর। ওই সরলত আছেন, কিন্তু আপনি যদি ওইভাবে হিসাব করেন যে আলভারেজকে নিয়ে যদি কেউ কথা বলতে চান তাহলে আগুয়েরোর চেয়ে পারফেক্ট বোধহয় আর কিছু হতে পারে না, তাই না? আতলেতিকো মাদ্রিদ, ম্যান সিটি এদেরটা জাস্ট উল্টো হয়েছে, আর আর্জেন্টিনা তো আছেই। তো এই সেই হিসাব করলে ভালোই বলেছেন। আমার মনে হয় আলভারেজের ডিলটা আতলেতিকো মাদ্রিদের জন্য খুব ভালো হবে। যিনি প্রিমিয়ার লিগে মানে আর্জেন্টিনা থেকে প্রিমিয়ার লিগে এসে খেলাটা কিন্তু মানে চারটিখানি কথা না, যিনি প্রিমিয়ার লিগে নিজের মানে অস্তিত্বর জানানটা তো শুধু দেননি, ভালো মতো জানান দিয়েছেন, তিনি সময়ও নেন নাই, এবং সময়ও নেননি, মানে এসছেন আসলেন দেখলেন জয় করলেন টাইপের একটা সিচুয়েশন। সেখানে হুলিয়ান আলভারেজের জন্য লা লিগাতে ভালো করাটা আরো বরং মানে কম্পারেটিভলি সহজই হবে। সো এখন দেখা যাক যে সিমিওনে আর হুলিয়ান আলভারেজের কেমিস্ট্রিটা কিরকম জমে। আচ্ছা, ফাতিস তায়ে ফুটবল, আমি জানি না ঠিক পড়লাম কিনা নামটা। ডু ইউ থিঙ্ক দিস জেনারেশন, দিস গ্যালাকটিকা জেনারেশন উইল ডিসঅ্যাপয়েন্ট আস লাইক প্রিভিয়াস গ্যালাকটিকস? মানে প্রিভিয়াস আর কি, ওই প্রথমটা জিদান বেকহ্যামদের। দেখেন, এটাকে এখনো গ্যালাকটিকোস বলা হবে কিনা, কেন বলবো না, এমবাপ্পে এটা একটা বড় আসলে প্রশ্ন ছিল। এখন ওই ফ্লপটা এই গ্যালাকটিকোস করবে কিনা এটা তো হচ্ছে মাঠে নামার পর বোঝা যাবে। এইটা ধরেন ওই কম্প্যারিজনটা আসবে হচ্ছে কয়েকটা মাস পর, মনে হয় এই গ্যালাকটিকোসটা আসলেই ওই আগের গ্যালাকটিকোস গুলোর থেকে বেটার কিনা। তবে এটা তো আপনি অ্যাগ্রি করবেন যে রিয়াল আগে যেভাবে গ্যালাকটিকো কিনে আনতো, সেই গ্যালাকটিকোর মডেল থেকে বের হয়ে তারা এখন গ্যালাকটিকো বানানোর একটা সিস্টেম ক্রিয়েট করেছে, যেটা লাস্ট মানে মিসিং পিস অফ দ্য পাজল বলতে পারেন আপনি। এমবাপে যাকে আসলে মানে কেনা বলতে আসলে ফ্রিতেই আনা হয়েছে, টাকাটা মূলত এমবাপের পকেটে যাচ্ছে। তবে আমার কাছে মনে হয় যে এই গ্যালাকটিকো সম্ভাবনা সবকিছুই রয়েছে যে প্রিভিয়াস যে গ্যালাকটিকো অর্থাৎ গ্যালাকটিকো 2.0 আছে তাদের অ্যাকোলেডসকেও ছাড়িয়ে যাওয়ার একটা ভালো চান্স আছে এখনো। তবে একটা জিনিস কি, এই গ্যালাকটিকোসটা যদি রিয়াল মাদ্রিদ ধরে রাখতে পারে, এটা কিন্তু লম্বা টাইম সার্ভ করবে তাদেরকে, মানে সবাই ইয়াং। মানে অন্য গ্যালাকটিকোসের সময়গুলোতে যদি আমরা দেখি যে ধরেন তখন সবাই একটু ম্যাচিউর ফুটবলটা তারা খেলতেন, ম্যাচিউর হয়ে রিয়াল মাদ্রিদে এসেছে 25, 28, 30, বেকহ্যাম গেছেন 30-এর আগেই গেছেন, একটু আগে 26, 27 দিকে গেছেন বোধহয়, যতটুকু মনে পড়ে। ওরকম না, তাই তো? এটা মানে এটা আরো বেটার সাস্টেইন করার সম্ভাবনা বেশি। আচ্ছা, প্রশ্ন। আচ্ছা, কাউসার সরকার তার প্রশ্ন, জিরোনা আগের সিজনের মতো ভালো খেলবে কিনা? দলবদলের বাজারে তো খুব মানে ভালো পজিশনে তারা নেই, সবাইকে ছেড়ে সবাই আসলে ম্যাক্সিমামেই চলে গেছে। ডভভিক চলে গেছেন, গার্সিয়া, তারপর স্যাভিনিও, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যেটা ঘটে আর কি, যে এই ধরনের ক্লাবে একটা ছোট ক্লাব যখন ভালো করে খেলে তখন তাদের ঘরটা আসলে খালিও হয়ে যায়। আবার পাও ভিক্টরও তো এবং যে ব্যাপারটা ঘটেছে, দেখেন সাভিনো চলে যাওয়াটা এক্সপেক্টেডই ছিল, যেহেতু সিটি ফুটবল গ্রুপের ওই লিঙ্কটা তাদের আছে। আর এই ছাড়া দোভিকের চলে যাওয়া, টপ স্কোরার যে ওয়ান অফ দ্য টপ স্কোরার ছিলেন, ন্যাচারাল, মানে এটাতে আমি অবাক হই নাই। জিরোনা বরং যেটা করতে চায় তারা সম্ভবত যে ডর্টমুন্ড, আতালান্তা টাইপ একটা মডেল, যদিও আলাদা আদর্শগত দিক থেকে, সেরকম কিছু একটা, যে প্লেয়ার কিনবে, বিক্রি করবে, সেল করবে, ভালো করবে, এইটা তারা চালাতে। কারণ তাদেরও কিন্তু একটা প্লেয়িং সিস্টেম আছে যেটা তারা ফলো করতে চায়। ওদের জন্য সবচেয়ে বড় সুবিধার জায়গাটা এখন পর্যন্ত বলতে পারা যায় যে মিশেল এখনো আছেন, এবং ওই সিটি ফুটবল গ্রুপের যেই ওভারঅল স্ট্রাকচার কথা বলছেন, তাই তো? কোচের কথা তো বলছি, সেই সঙ্গে সিটি ফুটবল গ্রুপের যে ওভারঅল স্ট্রাকচারটা হওয়া এবং জিরোনা যেই সবকিছু দেখেন, পেপ গুয়ার্দিওলার ছোট ভাই, তারা তো এখনো আছেন। সো ওই দিক থেকে হয়তো ম্যানেজমেন্টের কোনো সমস্যা হবে না। একটাই মুশকিলের ব্যাপার যে এমন জায়গার প্লেয়ার তারা ছেড়ে দিয়েছে, সেখানে রিপ্লেসমেন্টগুলো আসলে কতটুকু ক্লিক করবে। ডনি ভ্যান ডে বিক এসছেন, তারও একটা ক্যারিয়ার রিজারেকশনের ব্যাপার রয়েছে। জিরোনা চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, অর্থাৎ বেশ প্যাকড একটা মৌসুম যাবে। গত মৌসুমের সাথে এই মৌসুম মিলানোটা একদমই ঠিক হবে না।
তবে জিরোনা যেই ফুটবলটা খেলেছে সেটা যদি খেলতে পারে, এখনও শিগাঙ্কভ আছেন, ডেইলি ব্লিন্ড আছেন, মানে আগের প্লেয়াররা কিছু কিছু রয়ে গেছেন, তারা যদি ওই মৌসুমের কিছুটা এসেন্স রাখতে পারেন, জিরোনা অ্যাটলিস্ট মিড টেবিলে থেকেও শেষ করতে পারে। চ্যাম্পিয়ন্স লিগে হয়তো কতদূর যাবে সেটা বলা মুশকিল। আমার মনে হয় যে ইউরোপিয়ান একটা স্পট ধরে রাখতে পারলে সেটাই জিরোনার জন্য সাকসেসফুল একটা সিজন হিসেবে হয়তো ধরা হবে। আচ্ছা, পৃথিবী তো পাল্টে গেছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু যেখান থেকে আমরা এখনো বেরোতে পারি নাই সেটা হচ্ছে ব্যালন ডি'অরের প্রশ্ন। মানে ওইখানে সানাউল ইসলাম এবং হোমায়রা নওমি দুজনই ওখানেই আছেন। তারা একজন জানতে চান যে কোপা আমেরিকার ফাইনালে জয়সূচক গোল সহ পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফর্ম, সেরি আ সুপার কাপ জয়সূচক গোল, লিগ শিরোপা জয়, ইন্টারের সেরা পারফর্মার ছিলেন লাউতারো মার্তিনেজ। ব্যালন ডি'অর তারই জেতা উচিত। হোমায়রা নওমির প্রশ্ন, ক্যান লাউতারো উইন ব্যালন ডি'অর? এ প্রশ্নের কি জবাব দেবো? এই প্রশ্নের জবাব মনে আছে, আনন্দ একদিন একটা কথা বলেছিলেন। হ্যাঁ, ওই আনন্দ সেটা মনে হয়, আমি কি আবার রিপিট করব? কোপা আমেরিকা চলার সময় আপনি বলেছিলেন। কি বলেছেন? আমি কি কথাটা রিপিট করব? কথাটা রিপিট করে দেন, ওটার অ্যানসার আসলে হয়ে যাবে। আপনার পারমিশন নিয়ে রিপিট করছি। লাউতারো ব্যালন ডি'অর জিততেই পারেন, কিন্তু লাউতারো মার্টিনেজ তো আর রিয়াল মাদ্রিদে খেলেন না। এই প্রশ্নের উত্তর ছিল লাউতারো, আমার কাছে এটার উত্তর আছে যে লাউতারো ব্যালন ডি'অর জিততেও পারেন, নাও জিততে পারেন। লাউতারো ব্যালন ডি'অর জিতবেন না, এটা হচ্ছে আমার মানে যেটা হবে না। ওই নানা ধরনের ঘটনা, যে লজিক উনি দেখিয়েছেন তা এটা স্ট্রং কন্টেন্ডার, ধরেন স্ট্রং কন্টেন্ডার, এটা ডেফিনেটলি ডিজার্ভ করে, এটা ফেলে দিতে পারবেন না। টপ 5 এ আমরা দেখবো লাউতারো মার্টিনেজ অ্যাবসলিউটলি ডিজার্ভ করেন ওই লিস্টের প্রথম 5 জন, এমনকি প্রথম 3 জনের মধ্যে থাকতেও। আচ্ছা, শুভ সেনের প্রশ্ন বলেন এবার। অবিচার হবে লাউতারো মার্টিনেজ। না, আপনি এই প্রশ্নের উত্তর দেন। চেলসির স্কোয়াড সংখ্যা কোথায় গিয়ে শেষ হবে? আমার মনে হয় হাফ সেঞ্চুরি একদম দোরগোড়ায় আছে তারা। জাও ফেলিক্স কে চায় চেলসি। আমি এটা দেখার পরে মানে আমি জানি না যে জাও ফেলিক্স কিন্তু চেলসি কি করবে। মানে ফটোশপ করে যারা এখন আবার আছে ওই ছবিটা দেখছেন না, আবার আনবে চেলসি। মানে মানুষ গণে শেষ করা যায় না। আবার কেন মানে এটার কোনো মানে লজিক সুষ্ঠু কোনো অ্যান্সার, কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন এখন পর্যন্ত পাওয়া যায়নি। ফুটবলের ট্রান্সফার ডিলগুলো অনেকটাই আসলে এজেন্ট বেসড, অনেকগুলো ডিল হয় এবং এজেন্ট তো সেরা। হ্যাঁ, হোর্হে মেন্দেস বেশ সেরা এজেন্ট, তার ওই নটোরাইটির একটা ব্যাপার রয়েছে। সো আবার মানে চেলসি যেই মালিকানা, তারা আবার জাও ফেলিক্স একটু পছন্দ করেন, মানে যেখানে অন্য কোনো ক্লাবই তাকে পছন্দ করে না। তো এটা একটা পজিটিভ ব্যাপার। সো ওইখানে আর লজিকের কোনো জায়গা নেই চেলসি। তবে যদি এইভাবে দেখি যে জাও ফেলিক্সকে তারা নিতে চাইছে, চেলসির একটা স্ট্রাইকার তো দরকার। হয়তো ফলস নাইন মারেস্কা ইউজ করতে চাইতেই পারেন টেকনিক্যালি, এবং খানিকটা না ভালো এক্সপেরিয়েন্স জাও ফেলিক্সের আছে, সেই হিসাবে হয়তো হতে পারে। ইভেন আপনি শুধু জাও ফেলিক্সের ডিলটা নিয়ে না, যতটুকু শোনা যাচ্ছে, মানে সবকিছুই এখন তো কনফার্ম কিছু না, কারণ ট্রান্সফার ডিল কনফার্ম হওয়ার পরই না হয় ভেতরের খবরগুলো আসবে। তবে যেগুলো বেশি বাতাসে শোনা যাচ্ছে যে অসিমহেনের সঙ্গে একটা ডিল হতে পারে বলেই আসলে এই ধরনের মানে নাটকগুলো শুরু হয়েছে যে সামু ওমরদিয়ন তার ডিলটা, তিনি লন্ডনে চলে এসেছিলেন, তাকে পরে সেখান থেকে ফেরত পাঠানো হয়েছে, বলা হয়েছে তার হাঁটুতে একটা সমস্যা রয়েছে। আতলেতিকো মাদ্রিদ সেইটা শুনে একদম অগ্নিশর্মা হয়ে গেছে, কি ব্যাপার কি, মানে সব পেপার এক্সচেঞ্জ হয়ে গেল। তারপর যদি এরকম একটা কথা শুনতে হয়, তখন আবার জাও ফেলিক্সকে চাওয়া হলো। জাও ফেলিক্স চেলসিকে হ্যাঁ বলে দিয়েছেন, তিনি আতলেতিকোতে থাকতে চান না। মানে একটা বাটে পড়ে যাওয়ার যে ব্যাপারটা, আতলেতিকো তো তাকে রাখতে চাইবে না, আতলেতিকো তাকে রাখতে চায় না। আবার তারা কনর গ্যালাগারকেও চায়, কনর গ্যালাগার চেলসির কাছে আছে, কনর গ্যালাগারকে চেলসি ছেড়ে দিতে চায়। কনর গ্যালাগার তো এখন মাদ্রিদে, তিনি এখন মাদ্রিদে এবং তিনি আতলেতিকো মাদ্রিদের কয়েকজন প্লেয়ারের সাথে ট্রেনিংও করছেন, তার সাইনিং হচ্ছে না। তাকে লন্ডনে ফেরত আসতে বলা হয়েছে, আবার লন্ডনে ফেরত আসতে বলা হয়েছে। তারপর মানে খুবই অদ্ভুত সিচুয়েশন। চেলসির এই নাটক 3 বছর ধরে চলছে, কোনো লজিক ছাড়াই। এবার মনে হয় সবকিছু আসলে ছাড়িয়ে গেল। এবার হ্যাঁ, এরকম ঘটনা যে হাকিম জিএসের সাথে যেটা ঘটেছিল যে এয়ারপোর্টে যায় বেচারা বসে আছে, দেশ ছাড়বে মানে পালাচ্ছে না, ঠিক আছে, মানে দেশ ছাড়বে মানে তার অন্য দেশে ট্রান্সফারের জন্য সে যাচ্ছে, তো সেখান থেকে তাকে ফেরত দিয়েছে ওই ক্লাব যে ভাই আসিস না, দরকার নাই, তোরে আমি নিব না। সে আবার এসে চেলসিতে যোগ দিয়েছে। আপনি কি রকম একটা অথরিটি হলে এই কাজ করতে পারেন যে 3 বার পেপার পাঠানো হয়েছে এবং 3 বারই পেপারে সাইন নাই, রাত 12টা পার হয়ে গেছে, ট্রান্সফার মৌসুম ওখানেই শেষ, 12টা 1-এ হচ্ছে তখন পেপারটা গেল। তো ভয়ঙ্কর বাজে, এটাও প্ল্যান্ড, আসলে ইচ্ছা করেই 12টা 1-এ পাঠাবো। আব্দুর রহিম তার প্রশ্ন, এখন পর্যন্ত এই ট্রান্সফার সিজনের
সেরা সাইনিং একটা বেছে নিতে বললে আপনাদের কাছে কোনটা? কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পে। আলভারেজ বলতে চাইছিলেন নাকি? না, আলভারেজ। আমি ভাবটা তো ওইদিক যাচ্ছিল, তারপরে আমি এমবাপ্পেটা বলার পরে আর তো কোনো সংশয় নাই, আর কোনো কনফিউশনের জায়গা নেই। ভাবছিলাম বাট কিলিয়ান এমবাপ্পে। আনন্দ? আমি গণতন্ত্রের পক্ষে, কিলিয়ান এমবাপ্পে। জয় হয়েছে গণতন্ত্রে। আচ্ছা, আর প্রশ্ন রয়েছে? আবার জিজ্ঞেস করে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, আচ্ছা ভালো প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন নাবিল খান, এটার অ্যান্সার দেন। এস এম শহীদুল ইসলামের প্রশ্ন, আমরা কিছু জনগণ ভাবছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি পরিবর্তন করলেই উন্নতি হবে। আচ্ছা, আমি একটু রিফ্রেশ করে বলি, উনি যেভাবে বলছেন সেটাই বলি। আমরা কিছু জনগণ ভাবছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি পরিবর্তন করলেই, কি লিখছি আর কি বলতেছি, মানে উনি যেটা বলতে চাচ্ছেন বাংলাদেশ ওনারা কিছু লোক হয়তো ভাবছেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সভাপতি পাল্টালেই বোধ হয় বাংলাদেশের ফুটবল পাল্টে যাবে। ঘটনাটা কি আসলে তাই, নাকি পরিকাঠামো পরিবর্তন করতে হবে? জিনিসটা হচ্ছে যে কাঠামোর পরিবর্তনটা করতে হবে, বা আমি যখন হচ্ছে গিয়ে ইলেকশনে দাঁড়াবো তখন আমার যে প্ল্যান আছে 4 বছর পর যখন আমার টার্মটা শেষ হবে তখন যেন ওই প্ল্যানের মিনিমাম 60% হলেও যেন আমি এক্সিকিউট করতে পারি। সেটা কি হলো এবার? 60% হয়নি। সেটা আগের টার্মে হয়েছে, সেটা আসলে কোনোবারই হয়নি। তাহলে একটা লম্বা সময় পার হয়েছে। এটা একটা বড় জিনিস হচ্ছে, একটা লম্বা সময় যে ওই জিনিসটা আসলে করা যায়নি, কারণ আপনি কাঠামোগত দিক থেকে আপনি হচ্ছে অনেক উইক হয়ে আছেন। এখন নতুন যিনি আসবেন বা যদি হচ্ছে যে কাজী মোহাম্মদ সালাউদ্দিন, তিনি আবারও নির্বাচনে দাঁড়াবেন। এখন তিনি সিলেক্ট হবেন কি হবেন না এটা কিন্তু তার উপর না, কাউন্সিলররা যদি তাকে আসলে ভোট দেয়। এখানে বাংলাদেশের ফুটবলের ওই টোটাল 4 বছর কে চালাবে এটা আসলে সাধারণ মানুষের বলা বা এক্সপেকটেশনে কিচ্ছু যাবে আসবে না। সেই জিনিসটা হবে কমপ্লিটলি ওই কাউন্সিলরদের ভোটের ওপর। কাউন্সিলররা যদি তাকে যোগ্য মনে করেন, এখন তার এগেইনস্টে কে দাঁড়াবে সেটাও তো আসলে কোশ্চেন আছে। তিনি যদি দাঁড়ান, আমরা ধরেই নিচ্ছি তিনি দাঁড়াবেন, যেহেতু হচ্ছে আমাদের কাছে খবর এসেছে তিনি দাঁড়াতে পারেন, ওই মানুষটার সাথে তখন আসলে এটা করা হবে। এখন ফুটবল রিলেটেড কেউ যদি দাঁড়ান, তখন কাউন্সিলররা যদি ভাবেন ঠিক আছে কাজী মোহাম্মদ সালাউদ্দিন লিজেন্ডারি ফুটবলার, ওই ব্যাপারে কোনো প্রশ্ন নাই, উনার থেকে অন্য একজন নতুন বা যিনি দাঁড়াতে চান তিনি আসলে ভালো হবে, তো তারা আসলে দেখতেই পারে। কিন্তু ধরেন আমি যদি এইভাবে বলি, আমি এই পোস্টটায় ফুটবল রিলেটেড, মানে ফুটবলটা অন্তত বোঝেন, মানে যেটা দরকার সেটা হচ্ছে ফুটবল রিলেটেড লোক, ফুটবল রিলেটেড লোক যিনি ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন, হয়তো সংগঠক, হয়তো এক্স প্লেয়ার, কোনো না কোনোভাবে ফুটবলের সাথে তার সম্পৃক্ততা থাকতে হবে। আমার মনে হয় এটা একটা বেসিক ক্রাইটেরিয়া হওয়া উচিত যে ফুটবল অন্তপ্রাণ কাউকে ওখানে যাওয়া দরকার, যিনি মনে প্রাণে। কাজী সালাউদ্দিন তো মনে প্রাণে ফুটবলের ভালোই হয়তো চেয়েছেন, খারাপ তো চাওয়ার কোনো কারণ নাই, কিন্তু ব্যাপারগুলো ওয়ার্কআউট করে নাই। কিন্তু এখানে যে ব্যাপারটা নিয়ে প্রশ্ন তিনি নির্বাচন করতে চান বলেই আমি খবর দেখছিলাম, একদম রিসেন্ট খবর, যেখানে তিনি আসলে ফুটবলে যে পরিমাণ অর্থ প্রয়োজন সেটা আগেরকার আমলেই আনতে ব্যর্থ হয়েছেন। এখন এই পরিবর্তিত অবস্থায় ধরে যদি নেই যে তিনি নির্বাচন করে নির্বাচিত হয়েও গেলেন, সেখানে তিনি তো আরো পারবেন না বলেই মনে হতে পারে চ্যালেঞ্জ বাজেট আনার ক্ষেত্রে। আবার এই জায়গায় আরো একটা জিনিস আছে, আপনার এই পরিবর্তিত অবস্থায় এই টার্মটা আমরা ইউজ করি, ঠিক আছে, সেখানে আপনি এর আগেই হচ্ছে গিয়ে ধরেন ফিফা এফসির অর্থ তো হচ্ছে ফিক্স অর্থ, আপনি বাইরে থেকে কয়টা স্পন্সর আপনি আনতে পেরেছেন, কয়জনকে আপনি ফুটবলে আনতে পেরেছেন, আনতে কেন পারেন নাই সেটার রিজন কিন্তু আপনার কাছেই আছে, কারণ আপনি এনেছিলেন, আপনি তাদেরকে সন্তুষ্ট করতে পারেন এবং আপনার কাছে ওই ধরনের ওই কাঠামোটা আসলে বিল্ড আপ হয় নাই। 2008-এ তিনি যে ডিল করেছিলেন বসার পর পর, মানে বিএফএর প্রেসিডেন্ট হওয়ার পরে, এটা তো বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রির মানে আনপ্রেসিডেন্টেড এইরকম একটা ডিল যেটা তিনি করেছিলেন সিটিসেলের, ওই সময় সিটিসেলের সঙ্গে। পরে গিয়ে বোধহয় আরো টেলিকম কোম্পানি গ্রামীণফোন ছিল ফুটবলের সাথে, সেই মানে সুপার কাপে। তো এদেরকে রাখা গেল না কেন? দর্শকের কি অভাব ছিল? মানুষের আগ্রহের কি অভাব ছিল? ছিল না তো। তাহলে কোথায় সমস্যাটা হলো? এটা বের করা দরকার ছিল। একটা ব্যাপার তবে আমাদের এখানে বলে রাখা উচিত, সেটা হচ্ছে এইখানে আসলে কোনো হস্তক্ষেপ করা যাবে না, এইটা কোনোভাবেই করা যাবে না আমাদের দেশের ফুটবল, তাহলে সেই ক্ষেত্রে এবং আরো একটা জিনিস আপনারা যদি একটু মনে করেন যে এখানে আমরা কারো সাপোর্টে কারোর ফেভারে কোনো কিছুতে আসলে বলছি না। 2002 সালে বাংলাদেশ কিন্তু একবার নিষিদ্ধ হয়েছিল ফিফা থেকে, এই অন্তর্বর্তীকালীন একটা কমিটি করা হয়েছিল ফুটবল ফেডারেশন চালানোর জন্য, সেটার কারণেই। এবং ফিফা কখনোই সেটা মেনে নেবে না, এটা মনে রাখতে হবে। ফিফা
হ্যাঁ। ফুটবলে ফিফার উপরে কিছু কিছু নাই, মানে তাদের নিয়ম মতো চলতে হবে, যেহেতু ভোট দেয়া হয়েছে তাদের মেয়াদ আছে, খুব বেশি দিন আসলে নাইও, অক্টোবরেই তো মানে নতুন time অক্টোবরেই দেওয়া, আসলে 26 নির্বাচনের অক্টোবরে time দেওয়া। নতুন নির্বাচন হচ্ছে ফুটবল ফেডারেশনে। সুতরাং যা হবে ওই কাউন্সিলররা যদি আসলে চেঞ্জ চান তাহলে হয়তোবা চেঞ্জ হবে। আবার কাজী মোহাম্মদ সালাউদ্দিন তিনিও যদি রিয়েলাইজ করেন যে এখন তো আসলে অনেক কিছু হচ্ছে, মানুষজন কিন্তু কথা বলছে, ঠিক আছে ওকে ফাইন, আমি লাস্ট একটা বার দেখি, এটাও কমপ্লিটটা আসলে উনার ব্যাপারই। চ্যালেঞ্জটা যদি না, তিনি আরো ওনার একবার নিতে নির্বাচন চান। করার স্বাধীনতা পুরোপুরি আছে, Exactly. এটা তার ব্যক্তি স্বাধীনতা। তিনি ভোটে জিতবেন কি জিতবেন না সেটা নির্ভর করছে যারা ভোট দিচ্ছেন তাদের উপর। সিদ্ধান্তের উপরে। ডান। নট রিয়েলি স্যার, আই হ্যাভ মোর কোয়েশ্চেন। জিহাদ আহমেদের প্রশ্ন, নিকোর ইউভেন্টাসে যাওয়ার সম্ভাবনা কতটুকু? নিকো গঞ্জালেস না নিকো সরি, উইলিয়ামস? নিকো গঞ্জালেজ, মানে আর্জেন্টাইন নিকো গঞ্জালেজ। নিকো গঞ্জালেজের ইউভেন্টাসে যাওয়ার সম্ভাবনা বেশ মানে পাকাপাকি বলা যেতে পারে। কিছু কমপ্লিকেশনস রয়েছে, সেটা হচ্ছে নিকোর সঙ্গে এবং ফিওরেন্তিনার সঙ্গে ইউভেন্টাস 30 মিলিয়ন ইউরোর একটা ট্রান্সফার ডিলে অ্যাগ্রি করেছে। নিকো গঞ্জালেজও মোটামুটি পার্সোনাল ডিলে অ্যাগ্রি করেছেন। সমস্যাটা হচ্ছে এখানেও একটা ডমিনো এফেক্ট আছে, যেটা আতলেতিকো চেলসির ডমিনো এফেক্টের মতো ছিল। ডমিনো এফেক্টটা হচ্ছে যে ফিওরেন্তিনা তাকে এখনই ছাড়তে চাচ্ছে না, কারণ তারা নিকো গঞ্জালেজের রিপ্লেসমেন্ট খুঁজছে। নিকো গঞ্জালেজের রিপ্লেসমেন্ট ধরা হচ্ছে জেনোয়ার আলবার্ট গুডমুনসনকে, যিনি আইসল্যান্ডের প্লেয়ার। কিন্তু সমস্যা হচ্ছে জেনোয়া এরই মধ্যে রেতিগিকে ছেড়ে দিয়েছে আতালান্তার কাছে, তারা আবার গুডমুনসনকে ছাড়তে চাচ্ছে না। সো এখানেও একটা ডমিনোর মতো অবস্থা। তবে নিকো গঞ্জালেস টু ইউভেন্টাস হয়ে যাবে, মোটামুটি ভালোই সময় বাকি আছে এখনো, 31 তারিখ পর্যন্ত। মোটামুটি কনফার্মেশন দিয়ে এখনই বলা ঠিক না, তবে বলা যেতে পারে যে তুরিনে আসলে নিকো গঞ্জালেসকে আমরা দেখতে পারবো খুব শীঘ্রই। ফিওরেন্তিনায় ডেভিড ডিহিয়া গিয়েছেন, দেখেছেন না? ভালো লেগেছে। আর আছে কিছু প্রশ্ন? আমার কিছু নেই। আচ্ছা, অল্প ছোট কথায় রায়ান আহমেদের প্রশ্ন যে ভিতর রকিকে সিটি টার্গেট করবে কিনা? আমার মনে হয় না বলবো। না, করার কথা না, করার বার্সা কথা এসে না। সুযোগ পাচ্ছে না। হ্যাঁ। প্লাস কিন্তু সিটি তো একটা স্ট্রাইকার কেনা উচিত। দেখা যাক পেপ গার্দিওলার মাথায় আসলে কি আছে। আমি রিফাত মাসুদ ঢাকায় বসে বলছি সিটির একটা স্ট্রাইকার কেনা উচিত। সেরা মাঝে মধ্যে ভালোই লাগে এইসব। আচ্ছা, নিয়াদ আল আবির বার্সা ফ্যান, আমি বার্সা ফ্যান, উনি বার্সা ফ্যান আর কি। বার্সা গোলকিপার নিয়ে কিছু ভাবছে কিনা? বার্সা গোলকিপার নিয়ে বার্সা সমর্থকদের ভেতর একটা প্রচন্ড বিরক্তি কাজ করে কেন সবসময় অনেকের? এবং এটা তো অনেক সময় আসলে কাজ করে। মানে মার্কাজে টের স্টেগানের রিপ্লেসমেন্ট দরকার কেন? আমি এটাতে মানে তিনি যে কথাটা বলছেন সেটার সাথে আমি বুঝতে পারছি না, রিলেট করতে পারছি না। আই ডোন্ট থিংক বার্সা ফ্যান দেখেছি যারা টের স্টেগানের বিপক্ষে পতন চান। কেন জানি না। তবে 2 বছরের মাথায় হয়তো লাগতে পারে, কারণ বয়স একটা ফ্যাক্টর। সো এরপর হয়তো রিপ্লেসমেন্ট দেখা যেতে পারে। অনেকেই আছেন এখন মার্কেটে। সো হতে পারে। থ্যাংক ইউ। আমার কাছে অ্যাট টাইম অনেক অনেক বড় শোয়ের অনেক বড় হয়েছে। ফুটবল শোয়ের থেকেও আসলে একটা টাইমটা বড় হয়ে গেছে, যেমন আমার হয়েছিল এইচএসসি পরীক্ষায় রচনার থেকে ভাব সমস্যা। এইবার এইচএসসি পরীক্ষা কি হচ্ছে তাহলে? কতদিন ধরে হচ্ছে দেখছেন? ইউরো কোপা শুরুর আগে আমরা প্রশ্ন পেয়েছি যে এইচএসসি পরীক্ষার মধ্যে দেখবো কেমনে, সেই পরীক্ষা এখনো শেষ হয়নি। শুভকামনা রইল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.